শুভ সকাল সবাইকে। আজ 25 মে 10 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মোবাইল নিয়ে আর বুথে ঢোকা যাবে না, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিনিয়োগ প্রকল্পের বাস্তবায়নে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্তের। অ্যাডভান্টেজ আসাম, 26 মে দিল্লিতে বৈঠকের প্রস্তুতি। শ্রীভূমিতে ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ, 2 কারাগার কর্মী গ্রেফতার। নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, কর্ণাটকে গ্রেফতার রাম মন্দিরের প্রধান পূজারী। জামিন পেয়ে গণধর্ষণে অভিযুক্তদের শোভাযাত্রা কর্ণাটকে, ভিডিও ভাইরাল হতেই ফের ঠাঁই শ্রীগড়ে। গোমাংসের খবর পেয়ে হিন্দু নেতাদের তাণ্ডব, মার খেয়েছেন 4 মাংস বিক্রেতা। এবং সর্বশেষ খবরটি হলো, দুর্ভিক্ষের গাজায় ত্রাণবাহী ট্রাকের রক্ষীদের গুলি ইহুদি সেনার, মৃত 6। এবারে শুনুন বিস্তারিত খবর। আর মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ নয়, ভোট কেন্দ্রের ভিতরের ছবি ভিডিও ফাঁস হওয়া রুখতে বড়সড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। তবে মোবাইল নিয়ে ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় সেটাও নিশ্চিত করতে চাইছে কমিশন। সেজন্য ভোট কেন্দ্রে মোবাইল রাখার আলাদা ব্যবস্থাও থাকছে। আসলে অনেক ভোটারই মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যান এবং ইভিএম এর বোতাম টিপার সময়কার ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে দেন। এই প্রবণতা ঠেকাতে উদ্যোগী হলো কমিশন। পোলিং স্টেশনের বাইরে একটি জায়গার ব্যবস্থা করা হবে যেখানে ভোটাররা তাদের মোবাইল ফোন জমা রেখে বুথে যেতে পারবেন। তার জন্য প্রতিটি পোলিং স্টেশনের বাইরে নির্দিষ্ট একটি জায়গা থাকবে এবং চটের ব্যাগ রাখা থাকবে। মোবাইল ফোনগুলি যাতে সুরক্ষিত থাকে তার জন্য একজনকে নিয়োগ করা হবে, পুরোটাই হবে নিখরচায়। অতীতে বহুবার দেখা গিয়েছে ভোটদানের সময়কার ছবি অনেকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছেন। আবার ভোট কেন্দ্রের ভিতরের ছবি বাইরে চলে আসাটা ভোটারদের গোপনীয়তা এবং ভোট কর্মীদের নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া বন্ধ করতে উদ্যোগী হয় কমিশন। আবার ভোটারদের ফোন আনায় নিষেধাজ্ঞাও জারি করা হবে না, সেক্ষেত্রে ভোটদানের হার কমে যেতে পারে। তাই ভোট কেন্দ্রে এই মোবাইল রাখার আলাদা ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, বিনিয়োগ প্রকল্পের বাস্তবায়নে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্তের। অ্যাডভান্টেজ আসাম, 26 মে দিল্লিতে বৈঠকের প্রস্তুতি। অ্যাডভান্টেজ আসামে যেসব শিল্পপতি আসামে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব প্রকল্প সত্তর বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজধানী দিল্লিতে তৎপর হয়ে উঠেছেন। 26 মে এই শিল্পপতিদের সঙ্গে বৈঠকের জন্য তিনি এক কর্মসূচি স্থির করেছেন। সেই সূত্র ধরে ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী দিল্লি সফরের সময় এসব শিল্পপতির সঙ্গে আলাদাভাবে বৈঠক করে তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য অনুরোধ জানাবেন। সেই হিসেবে গতকাল রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেদান্ত গ্রুপের অধ্যক্ষ অনিল আগরওয়াল এবং আইটিসি হোটেলের ম্যানেজিং ডিরেক্টর সুনীল চাড্ডার সঙ্গে তার দিল্লির সরকারি বাসভবনে আলোচনায় বসেছিলেন। পৃথক পৃথকভাবে এই আলোচনায় 2 শিল্প গোষ্ঠী অ্যাডভান্টেজ আসামের সময় যে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়িত করতে তাদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আলোচনার সময় বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল বলেছেন, আসামের বিকাশ যাত্রাতে তার গোষ্ঠী সম্পূর্ণভাবে দায়বদ্ধ। রাজ্যের হাইড্রোকার্বন ক্ষেত্রে বেদান্ত গ্রুপ নিজের পরিসর বৃদ্ধি করার জন্য বিশেষভাবে আগ্রহী বলে আগরওয়াল মুখ্যমন্ত্রীকে অবগত করেন। মুখ্যমন্ত্রী আজ নিজেই এই তথ্য জানিয়ে বলেছেন, অনিল আগরওয়াল ছাড়াও আইটিসি হোটেলের ম্যানেজিং ডিরেক্টর সুনীল চাড্ডার সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। রাজ্যের পর্যটন কেন্দ্রে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা নিয়ে চাড্ডার সঙ্গে মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন। আসামের পর্যটন উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে এক্ষেত্রে কোথায় কোথায় বিনিয়োগ করা যায় সে ব্যাপারে তার সংস্থা যেসব প্রস্তাব বিবেচনা করছে সেগুলো মুখ্যমন্ত্রীকে খোলাখুলিভাবে জানিয়েছেন চাড্ডা। উল্লেখ্য, দ্বিতীয়বারের জন্য আয়োজিত অ্যাডভান্টেজ আসাম রাজ্যে আগামী 5 বছরে 5.18 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব লাভ করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে এই বিনিয়োগের প্রতিশ্রুতি কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় সেজন্য নিজেই সবকিছু দেখাশোনা করছেন। রাজ্যে শিল্প স্থাপনের জন্য কি ধরনের সরকারি সাহায্য তথা জমির প্রয়োজন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছেন বলে সরকারি এক বিবৃতিতে প্রকাশ পেয়েছে। আগামী 6 মাসের জন্য রাজ্য সরকার সম্ভাব্য বিনিয়োগের প্রাথমিক রোডম্যাপ চূড়ান্ত করবে।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগের ন্যূনতম একটা অংশ যদি বাস্তবায়িত হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চলই নয়, সমগ্র পূর্ব ভারতের নেতৃত্ব প্রদানকারী শিল্প হাব হবে পরিণত আসাম। পরবর্তী খবর, নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, কর্ণাটকে গ্রেফতার রাম মন্দিরের প্রধান পূজারী। নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো কর্ণাটকের বেলগাঁও জেলার রাম মন্দিরের প্রধান পূজারী লোকেশ্বর মহারাজকে। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। বাগলকোটের নবনগর থানায় প্রথমে মামলা দায়ের হয়, পরে বেলগাঁও জেলার মুদালাগি থানায় মামলাটি স্থানান্তরিত করা হয়। ওই পূজারীর বিরুদ্ধে অভিযোগ, 17 বছর বয়সী এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে প্রথমে অপহরণ করেন। গত 13 মে প্রথমে তাকে রায়চুরে নিয়ে যাওয়া হয়, সেখানে তার উপর 2 দিন ধরে নির্যাতনের পর 15 মে বাগালকোটে আনা হয়, সেখানে আরো 2 দিন চলে নির্যাতন। 17 মে তাকে দর্শন করে একটি বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে যান ওই পূজারী। রাম মন্দিরটি অবস্থিত বেঙ্গালুরু থেকে 500 কিলোমিটার দূরে বেলগাঁওয়ের রায়বাগ তালুকের মেখালি গ্রামে। পুলিশ জানায়, মেয়েটিকে লুপ দেখিয়ে বাগালকোট শহরের একটি লজে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে বারবার দর্শন করা হয়। বেলগাঁও জেলার পুলিশ সুপার বিমাশঙ্কর এস গুলেদ বলেন, অভিযুক্ত সাধু নাবালিকাকে বাড়িতে নামিয়ে দেওয়ার অজুহাতে গাড়িতে তুলে এরপর তাকে প্রথমে রায়চুর এবং পরে বাগালকোটের একটি লজে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে তাকে বাগালকোট জেলার মহালিঙ্গপুর বাস স্ট্যান্ডে ফেলে দেওয়া হয়। পুলিশ আরো জানায়, ওই নাবালিকা পুরো বিষয়টি তার মা বাবাকে জানায়। বিষয়টি জানতে পেরে তারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই লোকেশ্বর মহারাজকে গ্রেফতার করেছে এবং তদন্ত চলছে। অপরদিকে জামিন পেয়ে গণধর্ষণে অভিযুক্তদের শোভাযাত্রা কর্ণাটকে। ভিডিও ভাইরাল হতেই ফের টাই শ্রীগড়ে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। বিজয় উল্লাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল গণধর্ষণে অভিযুক্তদের। ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও, নিন্দায় মুখর হয়েছিল নেট ভুবন, আর তার জেরে ফের হেফাজতে ফেরানো হলো তাদের। কর্ণাটকের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মাত্র 16 মাস আগে কর্ণাটকের একটি হোটেল থেকে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে কয়েকজনের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে 10 মাস আগেই জামিন পেয়ে যায় 12 অভিযুক্ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার আইনি গেরোয় জামিন পেয়ে যায় বাকি 7 অভিযুক্ত, আর এরপরই তাদের দেখা যায় শোভাযাত্রা করতে। আক্কি আলকুর শহর থেকে শুরু হয়ে যায় 25 কিলোমিটার পথ অতিক্রম করে হাবেরিতে এসে শেষ হয় মিছিলটি। একাধিক বাইক, ছোট গাড়িতে করে প্রায় 20-22 জন ডিজে বাজিয়ে অভিযুক্তদের নিয়ে মিছিল করে। এর কয়েক ঘন্টা পরই জামিনের শর্ত মেনে আদালতে হাজিরা দিতে এসে জামিন পাওয়া 7 অভিযুক্তদের মধ্যে 5 জন। আদালত চত্বরের বাইরে তাদের ফের গ্রেপ্তার করে পুলিশ। জামিনের শর্ত ভঙ্গ করে শোভাযাত্রা করার অভিযোগেই তাদের ফের হেফাজতে নেওয়া হয়েছে। খোঁজ চলছে বাকি 2 অভিযুক্তের, তাদের সন্ধান এখনো মেলেনি। 2024 জানুয়ারিতে 26 বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের অভিযোগে 19 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আগে উপযুক্ত প্রমাণের অভাবে 12 জন জামিন পেয়ে যায়, 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর তারাই জামিন পেয়ে উৎসবে মেতেছিল, কিন্তু সেই উৎসবই কাল হলো। ফের শ্রীগড়ে ফিরতে হলো 5 অভিযুক্তকে। বাকি 2 জন কবে ফিরে আপাতত সেটাই দেখার। পরবর্তী খবর, গোমাংসের খবর পেয়ে হিন্দু নেতাদের তাণ্ডব, মার খেয়েছেন 4 মাংস বিক্রেতা। আলিগড় জেলার হরদুয়াগঞ্জ থানা এলাকার আলহাদপুরে গরুর মাংস বহনের সন্দেহে এক মারাত্মক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হিন্দু সংগঠন বজরং দল এক মাংসবাহী গাড়ি আটক করে গাড়ির ভিতরে গরু মাংস থাকার অভিযোগ তুলে এরপর 4 মাংস ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করা হয়, যাদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাড়ির আগুন নেভায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মাংসের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি রাজনৈতিক মোড় নিচ্ছে। বজরং দলের নেতা অভিযোগ করেছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় বারবার গকশি হচ্ছে এবং গোশালায় মুখ্যমন্ত্রীর দৌরাত্ম্য সত্ত্বেও এই ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। তিনি প্রশাসনের নির্দিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের দাবি করেন এবং হুঁশিয়ারি দেন যে দাবি না মানলে বড় আন্দোলন হবে। অন্যদিকে আক্রান্ত এক ব্যবসায়ী জানান, তিনি নিয়ম মেনে পণ্য পরিবহন করছিলেন এবং বৈধ কাগজপত্র দেখিয়েছিলেন, তবুও তাকে মারধর করা হয়। সমাজবাদী পার্টির জেলা সম্পাদক এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বলেন, এটি সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজনৈতিক আশ্রয়ে পরিচালিত গুন্ডামি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এই ঘটনাটি রাজনীতি, ধর্ম এবং আইন শৃঙ্খলার এক বিতর্কিত সংমিশ্রণ তৈরি করেছে, যা সমাজে গভীর বিভাজন সৃষ্টি করতে পারে। পরবর্তী খবর, দুর্ভিক্ষের গাজায় ত্রাণবাহী ট্রাকের রক্ষীদের গুলি ইহুদি সেনার, মৃত 6। ভয়ঙ্কর খিদে যুদ্ধ বিধ্বস্ত গাজায় তীব্র সমালোচনার মুখে সম্প্রতি সেখানে ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছে ইসরায়েল। ত্রাণ বোঝাই ট্রাক লুটের আশঙ্কায় মোতায়েন করা হয়েছে গাজার স্বশাসিত নিরাপত্তা রক্ষীদের। তাদের উপরে এবার হামলা চালানোর অভিযোগ উঠল ইসরায়েলের সেনার বিরুদ্ধে। সেনার গুলিতে মৃত্যু হয়েছে 6 জনের। এরা সকলে স্থানীয় নাগরিক বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে গত শুক্রবার এই হামলা চালানো হয় ইসরায়েলের সেনার তরফে মধ্য গাজার দের আল বালা অঞ্চলে। ইসরায়েল সেনার দাবি, যাদের হত্যা করা হয়েছে তাদের হাতে অস্ত্র ছিল। এদের কয়েকজন হামাসের সদস্য। ত্রাণের ট্রাকের আশেপাশে ওই সন্দেহভাজনদের ঘুরতে দেখেই হামলা চালানো হয়। খাদ্য, পানীয় জল এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বোঝাই ওই ট্রাক লুট করার ষড়যন্ত্র ছিল আত্মাইদের। গত 2.5 মাস ধরে গাজা অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছিল ইহুদি সেনা। গুরুতর এই পরিস্থিতিতে বিশ্বের চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই মতো সেখানে 100টি ট্রাক ঢুকেছে। তবে দুর্ভিক্ষ পীড়িত গাজায় ত্রাণ পাঠাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছে সাহায্যকারী সংগঠনগুলিকে। বুভুক্ষদের দলের ভিড়ে তৈরি হয়েছে ট্রাক লুটের মতো পরিস্থিতি। গুরুতর অবস্থায় ট্রাকের নিরাপত্তার জন্য সশস্ত্র রক্ষী মোতায়েন করা হয়েছে গাজার স্বশাসিত কর্তৃপক্ষের তরফে। সেখানে এবার হামলা চালানোর অভিযোগ উঠল ইসরায়েলের সেনার বিরুদ্ধে। পরবর্তী খবর, শ্রীভূমিতে নিরাপদ নন মহিলারা। ধর্ষণের শিকার হচ্ছেন মানসিক ভারসাম্যহীন মহিলাও, তাও খুদ রক্ষকের হাতে। জেলা কারাগারের পরিত্যক্ত কোয়ার্টারে টেনে নিয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণ করেছে কারাগারের 2 কর্মী। ঘটনাটি হাতে নাতে ধরা পড়ায় গ্রেফতার করা হয়েছে এই 2 জেল কর্মীকে। ধৃতরা হলো হরেশ্বর কলিতা ও ব্রজেন্দ্র কলিতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 1:30 নাগাদ শ্রীভূমি জেলা কারাগারের কোয়ার্টারে। ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা। শহরের অফিস পাড়ার জেলা শাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গেছেই রয়েছে জেলা কারাগার। এই এলাকায় আস্তানা গড়েছিলেন এক মহিলা। তিনি পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। প্রতিদিন লুকারণ্য হয়ে থাকা অফিস পাড়ায় জেলা শাসক কার্যালয়ের সামনে বসে থাকতেন বছর 45-এর ওই মহিলা। আপন মনে বিড়বিড় করে চলতেন। আর এই মহিলাই ধর্ষণের শিকার হয়েছে শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকায়, তাও নিরাপত্তার দায়িত্বে থাকা 2 কর্মীর কাছে। জানা গেছে প্রতিদিনের মতো এসপি অফিস লাগোয়া এলাকায় বসেছিল ওই মহিলা। শুক্রবার রাত প্রায় 1:30 নাগাদ হরেশ্বর ও ব্রজেন্দ্র কলিতা কারাগার চত্বর থেকে বেরিয়ে আসে। এরপর ফুসলিয়ে ওই মহিলাকে নিয়ে যায় কারাগার চত্বরে থাকা একটি পরিত্যক্ত কোয়ার্টারে। সেখানে 2 জন মিলে যৌন উৎপীড়ন চালায় মহিলার উপর, কিন্তু পার পায়নি। ঘটনাটি ধরে ফেলেন জেলেরই আরেকজন কর্মী। তিনি কোয়ার্টারের ভিতরেই তাদের আটক করেন। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে। এমনকি গ্রেফতার করে ধর্ষণের ঘটনায় জড়িত জেলের 2 কর্মীকে তাদের এনে লকআপে পুরে দেয় পুলিশ। জানা গিয়েছে এই 2 জেল কর্মী দীর্ঘ সময় থেকে শ্রীভূমি জেলা কারাগারে কর্মরত রয়েছে। এদের পরিবারের ছেলে মেয়েও রয়েছে। ধর্ষণের ঘটনার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা শহরে। রক্ষকই ভক্ষক হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। এমনকি এই 2 জেল কর্মীর কঠোর শাস্তির দাবিও করেছেন। এদিকে ধৃত 2 জেল কর্মীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা। ওই মানসিক মহিলাকে হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।